আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি একটা কথা বলবো। আমরা সবাই জানি আমাদের দেশ সোনার বাংলাদেশ। কিন্তু কেন? এই সোনার বাংলাদেশটা কেন হইছে এটা? আমাদের দেশের এই মাটিটা ছোট্ট ১,৪৭,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ। এই বাংলাদেশের মাটিটা এবং আবহাওয়াটা এত বেশি ভালো যে যেকোনো শস্য মানে যেকোনো শস্যের বীজ বপন করলেই সেখান থেকে আমরা কি পাচ্ছি সহজে সবজি, শাক-সবজি যেকোনো জিনিসই আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু যারা এটা নিয়ে কাজ করে যে আমাদের দেশের বাংলার মাটি সঙ্গে যারা কাজ করতেছে কৃষকরা, তাদের কথা কি আমরা একবারও ভেবে দেখছি? বর্তমান প্রেক্ষাপটে সবজির দাম সব জায়গাতেই কমে গেছে, পুরো বাংলাদেশে কমে গেছে। কিন্তু একটা চিন্তা করে কি আমরা কখন দেখছি যে একটা সবজি বিক্রেতা বা সবজি উৎপাদনকারী যে কিনতেছে, সে বাঁধাকপি হতে পারে, ফুলকপি হতে পারে, টমেটো হতে পারে, যে জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনে খাচ্ছি আমরা, সেই বীজ সংগ্রহ করতে তার কত টাকা গেছে, তার সার পরিচর্যা তার পিছিয়ে তো কতটুকু গেছে। এখন সে যখন মার্কেটে সেল করতেছে, সেই সেলিং প্রাইসটা কত সে পাচ্ছে? আদৌ কি তার সেই সেলিং প্রাইসটা উঠতেছে না উঠতেছে না? সাপোজ আমি যেটা জানি আর তথ্য যেগুলো পাই, তথ্য প্রেক্ষাপটে আমি যেটা বলতে পারি, তো আপনারাও জানেন যে বাজারে গেলে 10 টাকা 20 টাকায় ফুলকপি বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু কৃষকের কাছ থেকে যারা নিয়ে আসতেছে তারা কত টাকা করে নিয়ে আসতেছে? কত? 2 টাকা 3 টাকা। 2 টাকা 3 টাকা করে যদি একটা কৃষক যদি চারা কিনে নিয়ে আসে, চারা কিনে নিয়ে এসে ওখানে সার দিচ্ছে, পাওয়ার দিচ্ছে, পরিচর্যা করতেছে, ওষুধ দিচ্ছে, মেডিসিন সব কিছু দেওয়ার পরে 3 থেকে 4 মাস পরে যখন মার্কেটে সেল করতে যাবে, সেই সেলিং প্রাইস যদি তার দেখা যাচ্ছে কি যে এই বীজ কেনার যে টাকাটা তার থেকে যদি কম হয়, তাহলে কি সেটা তার লাভ হবে না লস হবে? এখানে অনেক বিজ্ঞ ব্যক্তিরা, আপনারা জানি এখানে অনেক বিজ্ঞ ব্যক্তিরা আছেন যারা অনেক সম্মানিত, অনেক ভালো ভালো ব্যক্তিরা আছেন। তাদেরকে তাদের মাথায় একটু জাস্টে বলতে চাই যে তাদের মাথায় কি এতটুকু খেলে নাই যে এই যে সে কৃষকরা 3 মাস ধরে পরিশ্রম করলো, সার চাইলো, করলো, করার পরে সেই লসে এসে বিক্রি করতেছে? কেন আমাদের দেশে কি কোল্ড স্টোর নাই? আমাদের দেশের কি কৃষি মন্ত্রণালয় নাই? অর্থনৈতিক মন্ত্রণালয়, মিনিস্ট্রি নাই? এরা কী করতেছে? এরা কি ঘর ডিম পারে না কি করে? আমি তো জানি না। অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যান, আপনারা বলেন যে ইউরোপ করবো, আমেরিকা করবো, সিঙ্গাপুর করবো, এই মিনিস্ট্রিতে যারা বসে, এই সকল মন্ত্রণালয়গুলোতে যারা বসে, এদের মাথা কি গোবর ঢালা রাখি আমি বুঝি না, নাকি ওরা শুধু নিজের আখের গোছানোর চিন্তা ভাবনা করে? তা নাহলে কেন হবে বলেন? এখন কৃষকের কাছ থেকে যদি একটা ন্যায্য দামে ওরা ওই পণ্যগুলো যদি ক্রয় করে রাখতো। কোল্ড কি বাংলাদেশের অভাব পড়ছে? অনেক বড় বড় কোল্ড স্টোর আছে, সবগুলো যদি ভর্তি করে রাখে, 2-3 মাস পরে রিজনেবল প্রাইসে যদি সবাইকে যদি দিয়ে দেয়, তাহলে তো কৃষকটাও লস হলো না। আমরা যারা ক্রেতে আছি, যারা কিনে খাচ্ছি, যারা গরিব মানুষ যারা কিনে খাচ্ছি, তারা দেখা যাচ্ছে কিনে খাইতে পারতেছে। তাহলে কি হলো? দুজনকেই সমতা দেওয়া হলো। কিন্তু পরবর্তী সময়, পরবর্তী বছর যখন এই সবজির দাম আবার কৃষক দেখবে যে না, আমরা তো লস করতেছি, আমরা উৎপাদন করবো না, তখন সবজির দাম হবে 3 গুণ বেশি। তখন ভুক্তভোগী কারা হবো? আমাদের মতো খেটে খাওয়া মানুষ যারা আছে, তারাই কিন্তু ভুক্তভোগী হবে। তাহলে কি করতে হবে? এই জিনিসটাকে তো অবশ্যই একটা সলিউশনে আসতে হবে। এটা কে করবে? আমি করবো? পারবো? পারবো না। আপনি করতে পারেন? পারবেন না। করতে পারবে কারা? একমাত্র মন্ত্রণালয় যারা বসে আছেন তারা। ভাই আপনারা দয়া করে এই মার্জিন কাটিং করে এই দিক থেকে ওই দিক টাকা নিয়ে আসলাম, কৃষকের যে প্রজেক্ট করে দিলাম, এত কোটি টাকা, 5,000 কোটি টাকার প্রজেক্ট করে দিলাম, ওখান থেকে 3,000 কোটি টাকা মারবো, ভাগ করে খাবো, এইগুলো না। কৃষকদেরকে বাঁচান, কৃষকদেরকে বাঁচায় পুরো প্রজেক্ট না। আপনি কৃষকদের কাছ থেকে কিছু টাকা অনুদান দিয়ে, ভর্তুকি দিয়ে ওদের কাছ থেকে কাঁচামালগুলো কিনে নিয়ে আসেন, নিয়ে এসে কোনো একটা স্টোরে রাখেন। আমাদের দেশে যদি সংকলন করে, তাহলে আপনি দেশে অন্য দেশের ইয়াতে যারা ভাড়া পাওয়া যায়, কেন থাইল্যান্ডে, বার্মাতে বা আপনার ইয়াতে যান, পাকিস্তান হতে পারে, ইন্ডিয়া হতে পারে, নেপাল হতে পারে, ওদের যেগুলো কোল্ড স্টোর আছে ওগুলো ওখানে জাহাজে করে শিপমেন্ট করে দেন, ওখান থেকে ওগুলো করুক, 6 মাস পরে আবার ওটা ব্যাক নিয়ে আসেন। ওদের কোল্ড স্টোরে আমরা ভাড়াটা দিব, সমস্যা তো নাই। আমরা ভাড়া দিব, শিপমেন্টে করে নিয়ে যাবো, আবার নিয়ে এসে আবার আমাদের দেশে ছেলে হবে। এটা কেন? এটা করতেছে নাকি? অনেক দেশ করতেছে। তারপরও দেখা যাচ্ছে কি একটা প্রাইসটা রিজনেবল পর্যায়ে থাকবে। দেশকে না ভালোবাসলে আসলে কিছু হবে না। দেখেন মেজর জিয়াউর রহমান আমাদের দেশে কৃষক, জেলে, তাঁতি, দিনমজুর, পোশাক কর্মী, পোশাক শিল্প কারখানা সব কিছুকে নিয়ে তিনি সুন্দরভাবে সাজিয়েছিলেন দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আসেন আমরা আজকে এই দায়বদ্ধতা থেকে, নিজের মন থেকে, প্রাণ থেকে ভালোবাসি কৃষককে, ভালোবাসি রিক্সাওয়ালাকে, ভালোবাসি সাধারণ মানুষকে, ভালোবাসি খেটে খাওয়া মানুষকে, সবাইকে ভালোবাসা দিয়ে সবাইকে নিয়েই আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আজকে কৃষকের ফসল সস্তায় বিক্রি করছে, লস খাচ্ছে, এটা দেখে যদি দেখা যাচ্ছে কেউ কটূক্তি করে যে এত হলো, ওর কী হবে, এটা যদি করেন, কালকে আপনি ঠিক ওর মতোই অবস্থা হয়ে যাবে। কৃষক কী করবে? সামনের বছর সে আর ফসল ফলাবে না। অটো আপনাকে দেখাচ্ছে কি যে 10 টাকার ফুলকপি কিনতে হচ্ছে 200 টাকা কেজি। কেন? আমরা কি ভুলে গেছি? ওরা কিন্তু ভুলে যায় নাই। 320 টাকা কেজি আমরা টমেটো খাইছি। এখন টমেটোর দাম কত? 30 টাকা, 40 টাকা, 50 টাকা। কেন? এটা ভালো লাগতেছে না যে আমরা এটাকে একটা এই পর্যায়ে রাখি, আর যাতে না কমে, তাহলে কৃষক আবার উৎসাহিত পাবে, আবার পরবর্তীতে সে আমাদেরকে এই 30, 40, 50 টাকা কেজি খাওয়াবে।
যদি না সে পারে তখন দেখা যাচ্ছে 300 টাকা যদি কেজি হয়ে যায়, তখন আপনি তো সাফার করবেন আর বলবেন যে কেরে এত দাম হলো কেন, কৃষকরা এত দাম করতেছে কেন। তো আমাদের কী করতে হবে, কৃষকদেরকে বাড়াতে হবে, সবাইকে বাড়াতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো মাঝখানের ভুক্তভোগী যারা আছে, মাঝখানের সুবিধাভোগী যারা আছে, কমিশনভোগী যারা আছে, সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে, এদেরকে চিহ্নিত করুন এবং এদেরকে বয়কট করুন। তাহলে কী হবে, আমাদের দেশের প্রতিটা পণ্যই রিজনেবল প্রাইসে পাওয়া যাবে। সকলকে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।